দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি এবং অর্থনীতির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাংকিং খাতের প্রতি আস্থা ফেরত আসছে কি। আমরা আজকে আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন মোসলেউদ্দিন আহমেদ, তিনি এমডি ও সিইও শাহজালাল ইসলামী ব্যাংক, এবং আমার সাথে আছেন সাজ্জাদুর রহমান, তিনি ডেপুটি এডিটর দি বিজনেস স্ট্যান্ডার্ড। দর্শক, আপনারা ব্যাংকিং খাত নিয়ে সবাই নিশ্চয়ই খুবই উদ্গ্রীবভাবে তাকিয়ে থাকেন এর পরিস্থিতি দেখার জন্য। আপনাদেরই অর্থ বিভিন্ন ব্যাংকে জমা আছে, সেটা আমানত কতখানি সুরক্ষিত আছে, এর উন্নতি হচ্ছে কিনা সেই বিষয়ে জানার আগ্রহ থাকে। আমরা সেই বিষয়েই আলোচনা করব আজকে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আলোচনায় যাওয়ার আগে একটা ছোট প্রতিবেদন বিটিভির পক্ষ থেকে তৈরি করা হয়েছে, সেটা দেখে আসব, তারপর আমরা আলোচনা শুরু করব। 2008 সালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। বাড়তে বাড়তে 2024-এর মার্চে এই ঋণ দাঁড়ায় 1,82,000 কোটি টাকা। শুধু ঋণ খেলাপি নয়, 1.5 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আমলে ব্যাংক খাতে বড় ধরনের 24টি কেলেঙ্কারি হয়, যার মাধ্যমে ব্যাংক খাত থেকে 92,000 কোটি টাকা লোপাটের তথ্য মিলছে। সবচেয়ে বড় ধরনের কয়েকটি অনিয়মের ঘটনায় গত সরকারের বিভিন্ন সময়েই ঘুরে ফিরে এসেছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কয়েকটি ব্যাংকের নাম। এই প্রেক্ষিতে ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রথম পদক্ষেপ হিসেবে নেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে যে সম্পদ চলে গেছে সেটাকে কিন্তু আমরা উদ্ধার করে ছাড়বো, যতখানি সম্ভব উদ্ধার করা। সেখানে তাদের ব্যাংকে তাদের শেয়ার হোল্ডিং আছে, সেটাকে তো আমরা নেবই এগেইনস্ট দেয়ার লোন। আমরা তারপরে তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে বাংলাদেশে, সেগুলোর দিকে আমরা আইনগতভাবে হস্তক্ষেপ করব এবং সেটাকে অ্যাটাচ করে আলটিমেটলি সেখান থেকে তো সম্পদ উদ্ধার করতে হবে। উদ্ধার করে তো ব্যাংকেই ফেরত দিতে হবে, যাতে ব্যাংক সেটা ডিপোজিট বেসটাকে আবার বাড়িয়ে ফেলতে পারে। এবং আমরা চেষ্টা করছি বিদেশি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে, বিশ্ব ব্যাংক, ইউকে গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট, এদের সাথে আমরা যোগাযোগ করি, IMF-এর সাথে আমরা যোগাযোগ করছি কীভাবে আমরা বিদেশ থেকে তাদের সম্পদ এবং চেষ্টা করব তাদেরকে সহকারে ধরে নিয়ে আসতে। 20 আগস্ট ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় ব্যাংক পর্ষদ সংস্কার। এরপর এস আলমের কবজামুক্ত হয় অনিয়ম কেলেঙ্কারিতে নাজুক হয়ে পড়া একদা ঋণ আমানতে দেশের শীর্ষ অবস্থানের ইসলামী ব্যাংক বাংলাদেশ। এইসব ব্যাংকে দুর্নীতি কমাতে 5 সদস্যের ছোট পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকিং খাত সংস্কারে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এগিয়ে নেওয়া হচ্ছে কাজ। ঘুরে দাঁড়ানোর এই ধারায় আস্থা রাখার আহ্বান জানিয়েছেন গভর্নর। এই উদ্যোগে সহযোগিতা এবং এক হয়ে কাজ করবার প্রত্যয় জানিয়েছে ব্যাংকারদের সংগঠন BAB। আর ব্যবসা বাণিজ্য ঠিক রেখে ব্যাংকে দুর্নীতি নির্মূল অভিযান চলমান থাকায় স্বস্তিতে এখন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে জড়িতরা। সবারই চাওয়া শতভাগ সাফল্য পাক ব্যাংক সংস্কার অভিযান। আমাদের দেশে সবসময় একটা যোগাযোগের ভিত্তিতে আমরা তো একটা নিট ক্লোজ সোসাইটির মধ্যে থাকি, কে কাকে চিনছে, কে কাকে কার সাথে কার ভালো যোগাযোগ, এইভাবে সবাই মনে করবো যে আচ্ছা যে উনি কীভাবে আসলেন, এই যে যোগাযোগের মাধ্যমে তার কি অভিজ্ঞতা আছে, ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে অভিজ্ঞতা আছে কি না। জাতীয়ভাবে প্রতিষ্ঠান চালানো যায় না, তখন মানুষের উপকার হয় না। কারণ যেহেতু সেও কানেকশনের ভিত্তিতে আসে, তখন সেও একটা ভয় থাকবে যে কোনো ধরনের আমি শক্তিশালী কোনো পদক্ষেপ নিতে গেলে কে আবার অখুশি হয়, কে না খুশি হয়, সেই বিষয়গুলি রয়ে যাবে। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করব। সাজ্জাদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে আমরা এখন তো বেশ সবাই জানি যে একটা উদ্গ্রীব ভাবে দেখছিলাম যে এটার পরিস্থিতি অনেক খারাপ হয়েছে এবং অনেকেই একটা আশঙ্কার ভিতরে ছিলেন তাদের আমানত নিয়ে। আর স্বাভাবিকভাবেই ব্যাংকিং খাতের উপরে আস্থার সংকটটা আজকে না, আমি মনে করি যে এটা গত 10-15 বছরে অনেক খারাপ হয়েছে এবং অন্তত বছর খানেক ধরে এটার পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে নতুন গভর্নর দায়িত্ব নিয়েছেন, তিনি কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছেন এটার ব্যাপারে আস্থা ফেরত আনার জন্য, এটাকে শৃঙ্খলায় আনার জন্য। তার মধ্যে একটা বড় জায়গা ছিল হলো যে বেশ কিছু ব্যাংকের মালিকানায়
বোর্ডের ভিতরে এটা পরিবর্তন আনা এবং সেখানে একটা শৃঙ্খলার জায়গা তৈরি করা। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো যে যেই ধরনের আমরা বলতাম যে অনিয়ন্ত্রিতভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ছাপানো এবং তার মাধ্যমে এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা, এটা বন্ধ করা হয়েছে। এই রকম বেশ কিছু পদক্ষেপ এসেছে যেটা আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে পারে, কারণ অনেক গ্রাহকই এইসব দুর্বল ব্যাংকের ঠিকঠাক মতো তাদের ইচ্ছা মতো অর্থ তো হয়তো তুলতে পারছেন না। কিন্তু সার্বিকভাবে কি ব্যাংকিং খাতে একটা শৃঙ্খলা আসছে, নাকি আপনি কি ধরনের পরিস্থিতি দেখেন? গত শাসনামলে পুরোটা সময় আপনি ধরেন যে যদি একটা পার্টিকুলার সেক্টর বলি, খাত, ব্যাংকিং খাত সব থেকে বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা দেখেন শুধুমাত্র যে এটা কিন্তু আমাদের যে রেগুলেটর বাংলাদেশ ব্যাংক, তাদের নজরে এবং অনেক ক্ষেত্রে তাদের সমর্থনেই এটা ঘটেছে। অনেক যোগসাজশে ঘটেছে, বিকজ অনেক কিছুতে তাদের অ্যাপ্রুভালও আছে। তো এটা কিন্তু ধরেন যে এই যে আপনার 10 বা 15 যাই বলেন বা তারও আগে থেকে, তো এত বছরের যে আপনার যে ব্যাড গভর্নেন্স, সুশাসনের যে অভাব এবং সেটার যে ফলাফল, এই যে ব্যাংকের পরিচালকরা এটা আসলে এই যে ডিপোজিটার্স মানি, আপনি দেখেন ইসলামী ব্যাংকে পেইড আপ ক্যাপিটাল মাত্র 1800 কোটি টাকা, কিন্তু ইসলামী ব্যাংকের ডিপোজিট অলমোস্ট 1,80,000 কোটি টাকা। সো তাহলে এই যে স্পন্সর শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল অনলি 1%। তো এই যে মানুষের টাকাগুলো নিয়ে, এটা তো দে শুড বি দ্য কাস্টোডিয়ান অফ দিস এই যে ডিপোজিটস, কিন্তু তারা সেটা কি করেছে, এগুলো লুটপাট। আপনি ব্যাংকের বোর্ড মিটিং মানে লোন স্যাংশন মিটিং, এবং কেউ লোন দিবে না বছরের পর বছর। বাংলাদেশের একটা অন্যতম বড় কোম্পানি আপনি ধরেন যে বেক্সিমকো একটা ব্যাংকের কেস আমি জানি যে 92-তে রিশিডিউল করেছে 10 ইয়ার্সের জন্য, 2002-তে আবার 15 ইয়ার্সের জন্য, দেন 15-16-এ আরও 10 ইয়ার্সের জন্য। সো এভাবে যদি ঘটে যে আপনি কেউ টাকা দিবে না, বাট ডিপোজিটার্সের তো টাকা ফেরত দিতে হবে ব্যাংকগুলোরে। তো এভাবে ধরেন যে এই যে লোনের নামে যে টাকা বের করে নেওয়া নামে বেনামে কোম্পানিতে, এবং অ্যাজ ইফ তারা ব্যাংকের মালিক ছিল, এটা একটা বিগ কোশ্চেন আমার, যে ব্যাংকের মালিক আসলে কারা, এটা ডিফাইন হওয়া উচিত, তাহলে আপনার এই কাজগুলো ঠিক হবে। এই যে আজকে কথা হয় যে ধরেন উইক ব্যাংক, স্ট্রং ব্যাংক, আমি মনে করি যে এই উইক ব্যাংকটা বলা উচিত না। আপনি ধরেন যে এখানে ডিপোজিটররা টাকা পাচ্ছে না, এটা বাংলাদেশ ব্যাংক এই দায় এড়াতে পারে না, বিকজ বাংলাদেশ ব্যাংক তাদের লাইসেন্স দিয়েছে, মানুষ ডিপোজিট রেখেছে, বাংলাদেশ ব্যাংক রেগুলেটর জেনে যে এখানে সরকারি রেগুলেটর বাংলাদেশ ব্যাংক তাদের লাইসেন্স দিচ্ছে। যে কেউ কোর্টে, আমি মনে করি যে কোর্টেও যেতে পারে যে আমি তো বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর, তারা লাইসেন্স দেয়। এই যে এনবিএফআইগুলোর অবস্থা দেখেন, সেগুলো আলোচনা হয়তো আরেকদিন হবে। তো ব্যাংকে আপনি যে পয়েন্টে আসছিলেন যে গত 3 মাসে বা 100 দিনে আসলে ধরেন যে অনেক উদ্যোগ নিয়েছে। আমি বলবো যে প্রথমত দেখেন আপনি যে ফরেক্স মার্কেটে, বৈদেশিক মুদ্রা বাজারে, যেটা কিন্তু একটা টালমাটাল অবস্থা ছিল 2.5 বছরের মতো, যে ডলারের রেট করে হচ্ছে 110 টাকা, এটা কেনা বেচা হয় 120 টাকায়, সো 115 টাকা, 125 টাকা। সো এটার কোনো রকমের আপনার স্থিতিশীলতা ছিল না, নিয়মকানুন ছিল না। এটা কোনো ব্যাংক দেখা যেত যে যখন 110 টাকা অ্যালাউ করেছে বাংলাদেশ ব্যাংক যে রেমিটেন্স এর থেকে বেশি রেট দেওয়া যাবে না, কিছু ব্যাংক কিন্তু 120 টাকা 22 টাকা করে আনতো, এবং বাংলাদেশ ব্যাংক সেটা সে জানতো। এই যে গত এই গভর্নর আসার পরে রিজার্ভ থেকে $1 তারা ছাড়েনি, বিক্রি করেনি। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা 2.5-3 বছর আসলে এটার উল্টো চিত্র দেখেছি, যে বাংলাদেশ ব্যাংক কন্টিনিউ রিজার্ভ দিচ্ছে, এবং সেখানেও কিন্তু অনিয়ম হয়েছে, সেখানেও সবাই কিন্তু পায়নি। অনেকে ইম্পোর্ট না করতে পেরে, অনেকে আছে না যে ছোটোখাটো ইম্পোর্টার মাল এনে সাপ্লাই দেয়, তারা কিন্তু গন মার্কেট থেকে 2.5-3 বছরে তারা টিকে থাকতে পারেনি। কিন্তু এই যে স্বার্থান্বেষী মহল, এগেইন যারা লুটপাট করেছে, তারাই কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের ডলারের সাপোর্ট পেয়েছে রিজার্ভ থেকে। সার্বিকভাবে একটা গোষ্ঠী স্বার্থের, আমরা যেটাকে ক্রনি ক্যাপিটালিজম বলি, সেই ব্যবস্থাটা এবং অলিগার্ক যারা, আপনি এখানে ফরেন কারেন্সি মার্কেট দেখেন এখন অনেকটা স্টেবল। বললাম যে ইন্টার ব্যাংক থেকে পাচ্ছে, এই যে ডেফার্ড পেমেন্ট যেগুলো ছিল সেগুলো দিচ্ছে। সো সব কিছুতে কিন্তু এখন কিন্তু কেউ বলছে না যে এলসি খুলতে গিয়ে ডলার পাওয়া যাচ্ছে না, হুইচ ইজ আমি মনে করি যে বিগ ডেভেলপমেন্ট, এবং 3 মাসের 2.5 মাসে এরকম বড় সফলতা ডেফিনেটলি এখানে এই গভর্নর এটার আমি মনে করি যে দাবিদার। সে এটার যেভাবে করতে পেরেছেন অনেকটা ম্যাজিকের মতো। সুতরাং কিছুটা কাজ করছে বলে আপনি মনে করছেন? কিছুটা না, অনেকটা। আমি তো বললাম যে যেটা আপনি এলসি খুলতে গিয়ে বা আপনি ডলার কিনতে যান অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, ইউ উইল গেট ডলার,
এবং সেটা কিন্তু ওই যে অ্যাবসার্ড রেটে না যে মার্কেট রেট 120 টাকা আপনার থেকে 130 টাকা নেবে, নট দ্যাট, আশেপাশেই পাবেন আপনি 21, 20, 22 টাকার। সুতরাং মানে গ্রাহকদের কিছুটা কনফিডেন্সে আসার আর লোকাল কারেন্সি মার্কেট যেটা দেখেন সেখানেও কিন্তু সফলতা আছে। এই যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিত, আপনি জানেন যে, এবং সেখানেও কিন্তু ওই যে কিছু লোকজন যারা এই যে অলিগার্ক বা সরকারের সাথে ঘনিষ্ঠ ছিল, এই সব লোকজনের ব্যাংকগুলো কিন্তু এই বাংলাদেশ ব্যাংক সরাসরি টাকা ছাপাইয়ে এদের দিত। এরা যে এদের ধরেন যে ডিপোজিট লোন রেশিও, যেটা ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে 92% ম্যাক্সিমাম লিমিট হওয়ার কথা, এই যে ইসলামী ব্যাংক, ইন্টারেস্টিং দেখেন, বাংলাদেশে 10টা ইসলামিক ব্যাংক, এর মধ্যে 6টা ব্যাংক কন্ট্রোল বাই ছিল এস আলম গ্রুপ, 6টা ব্যাংক। সো ইসলামিক শরিয়া বেস যে ব্যাংকিং, এটা আসলে ওনার ক্যাপচারে ছিল। এবং সেখানে উনি একটা ব্যাংকের থেকে দিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যেটা ওনার ফুললি কন্ট্রোলে ছিল, 118% লোন দিয়েছেন। আপনি দেখেন যে মানে ইকুইটি সাহসে লোন দিয়ে দিচ্ছে। সার্বিকভাবে এখানে একটা অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার চিত্র তো স্পষ্টভাবে হয়। মোসাদ্দেদিন সাহেব, আপনি সরাসরি একটি ব্যাংকের নেতৃত্ব দেন, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই সার্বিক পরিস্থিতিতে যে ব্যাংকগুলোতে সরাসরি এই ধরনের হস্তক্ষেপ করে এক ধরনের অনিয়মের ভিতর দিয়ে গিয়ে সার্বিকভাবে ব্যাংকিং খাতের দুর্বলতা তৈরি করা হয়েছে, আপনাদের জন্য এই পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়া বা সার্বিকভাবে ব্যাংকিং খাতের প্রতি যে আস্থার সংকট তৈরি হয়েছে, এইটা কতখানি কষ্ট করা হয়েছে আপনাদের কার্যক্রম চালানোর জন্য? প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রত্যেকে দেখছি, ধরে নিচ্ছি না, যে there is a huge crisis in the banking sector, there is no doubt about that। এবং সব থেকে বড় হচ্ছে, আমি আপনাকে একটু করে বলি যে আপনি যদি গোটা ওয়ার্ল্ডের দিকে তাকান, প্রত্যেক জায়গাতেই কিন্তু মার্জার অ্যাকুইজিশন আছে। আপনি দেখেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোথায়, ইউটিআই ব্যাংক কোথায়, আপনার এগুলো কিন্তু সবগুলো কিন্তু মার্জ হয়ে গেছে। I used to work in State Bank of India for 7 years, more than 7 years in their management positions. ওনার কিন্তু they love to go for the merge or acquisite of a small banks, দুইটা কারণে। মানে একত্রিতভাবে নিয়ে একটা কারণ ছিল তারা তাদের ট্যাক্সেবল ইনকামকে তারা কমাতে পারতো, বিকজ ইফ দে অ্যাকোয়ার দ্য লস মেকিং ব্রাঞ্চেস, সেটা তাদের ট্যাক্সেবল ইনকামকে কমিয়ে দিত। সেকেন্ড ওয়ান হচ্ছে যে ইনঅর্গানিক গ্রোথ, হঠাৎ করে তার 200, 500, 1000 ব্রাঞ্চ পেয়ে গেল। আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার কিন্তু অ্যাসোসিয়েট ব্যাংক ছিল আরও 8টি, সবগুলোকে সে মার্চ করে নিজের ভিতরে নিয়ে নিয়েছে। আমাদের যে সমস্ত ব্যাংকগুলা বড় ব্যাংক লাইক ইসলামী ব্যাংক, আমি একটা এক্সাম্পল দিলাম, আরও আপনি তো বুঝতে পারবেন যে যারা আরেকজনকে করবে, টেক ওভার করবে, তারাই নিজের উইক হয়ে গেছে। এবং স্পেশালি দ্য স্টেট ওড ব্যাংক should have the huge strength to consume the small banks. They are also not in a position to consume that banks. মানে রাষ্ট্রায়ত্ত খাতের যে ব্যাংকগুলো, তাদের দুর্বলতা তো আজকের না, ওটা 30 বছর ধরে, 40 বছর। আদারওয়াইজ কিন্তু এতখানি আজকে যে ক্রাইসিসটা আমরা যত বড় আকারে দেখছি, আসলে কিন্তু এত বড় বা এত লম্বা হওয়ার কথা ছিল না। However, এখন যে সিচুয়েশন আসছে, আমার পার্সোনালি, আমার ব্যক্তিগতভাবে আমি যেটা দেখছি, I feel very bad for the good customers who used to enjoy the credit facility from those banks. যখন ওই সমস্ত ব্যাংক থেকে তারা বলে যে আমাদের এক্সপোর্ট প্রসিড এসছে, উই আর নট গেটিং দ্যাট এক্সপোর্ট প্রসিড, আমাদের এতদিনের সাপ্লায়ারকে দ্য ব্যাংকস ইজ নট ইন এ পজিশনস টু মেক দ্য পেমেন্ট টু দ্যাট ব্যাংকস, আমাদের সেল প্রসিড জমা দিয়েছি, বাট ওয়েন উই ওয়ান্ট টু উইথড্র দ্যাট সেল প্রসিড, উই ক্যানট গেট দ্যাট প্রসিডস, এবং উই ক্যানট গিভ দ্য স্যালারি ইভেন, because they used to maintain the salary account, payroll account to ওই ব্যাংকগুলোর সাথে। তখন আমরা যেটা বলছি যে ভাই ঠিক আছে, দ্যাট ইজ উই আর অলসো এ সিটিজেন অফ দিস কান্ট্রি, দ্যাট ইজ এ নেশন প্রবলেম। তো আমি কিন্তু ওপেন বলছি যে দ্য কাস্টমার রিয়েলি হু ওয়ান্টস টু, দিস ইজ এ গুড কাস্টমার, আমাদের উই হ্যাভ অলসো ক্যাপাসিটি, বিকজ দিস ইজ দ্য উইদিন দ্য বাংলাদেশ ব্যাংক রুলস। আমরা তাদেরকে ল্যাটারাল এন্ট্রি হিসাবে তাদেরকে হেল্প করছি যে ওকে, আপনি একটা হতে পারে যদি আমাদের এখানে যদি থাকে, ইফ দেয়ার ইজ এনাফ রুম টু কনজিউম দ্য এন্টায়ার অ্যামাউন্ট, উই আর রেডি টু ডু দ্যাট। আর না হলে ল্যাটারাল এন্ট্রি হিসাবে তার রানিং যে বিজনেস আছে সেটাকে আমরা চেষ্টা করছি যে টু হেল্প দেম আউট ফ্রম দিস সিচুয়েশনস। আমাদের একটা জিনিস শুনে আপনার কাছে ভালো লাগবে যে উই আর অলসো ইসলামী ব্যাংক, আউট অফ 10 আমাদের আইডি ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও অনলি 80%। 92 এর ভিতরে আমাদের 80%। সো উই হ্যাভ এ
liquidity surplus with a very good, 10% this is that 12%, close to that. এবং আমাদের $400 million আমাদের ফরেন কারেন্সি পজিশনে আছে। আমাদের এই সিচুয়েশনে, বাট we are not the big bank like the Islamic Bank, we are not big bank like the, this, even the First Security Bank. আমাদের ডিপোজিট অ্যামাউন্ট 27,000 crore, First Security Bank possibly more than 50,000 crores. So we are not that type of, কিন্তু আপনাকে জিজ্ঞেস করি যে এই যে ব্যাংকগুলো দুর্বল জায়গায় গেল, Correct. তাদের অবস্থার কারণে সার্বিকভাবে ব্যাংকিং খাতে আপনারাও কি একটা আস্থা সংকটের ভিতরে পড়েছেন? গ্রাহকদের থেকে একটা অসুবিধা বোধ করছেন? না, আমরা ওই জায়গাটাতে অসুবিধা বোধ করি যখন নিউজটা এভাবে আসে যে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলির অবস্থা সবচেয়ে খারাপ, তখন পিপল মানে সেন্টিমেন্ট ইজ লাইক দ্যাট যে ইসলামী ব্যাংক মানেই হচ্ছে এখানে বোধহয় টাকা পয়সা মেরে দেয় এবং টাকা পয়সা ডিপোজিট রাখলে পাওয়া যায় না। দেন আমরা তখন তাদেরকে আমরা করার চেষ্টা করি যে ইয়াস, দিস ইজ ইসলামী ব্যাংক, 10টা ইসলামী ব্যাংক, সো ইসলামী ব্যাংক মানেই কিন্তু দিস ইজ আর নট দ্য সিচুয়েশন। সো আমাদের কাস্টমারও তো জানে এটা নিয়ে মিডিয়াতে এত বেশি হয়েছে, এখন পিপল পারসেপশন ইজ ভেরি মাচ ক্লিয়ার। আগে দ্য ডিফারেন্স কী ছিল ভাইয়া, সেই ডিফারেন্সটা ছিল যে ব্যাংকের লাইসেন্স, ব্যাংকের শাটার খুললেই ওখানে টাকা রাখো, আউটসাইড অফ ঢাকা অর চিটং সিটি পিপুল আর ভেরি মাচ সেন্সিটিভ অ্যাবাউট দ্য প্রফিট রেট, আই এম টকিং অ্যাবাউট দ্য ডিপোজিট রেট, ভেরি সেন্সিটিভ। আপনি ইফ ইউ গিভ দ্য 1% প্লাস অর 0.5% প্লাস, ও দ্যাট ইজ নট তাদের ধারণা, সিন্স দ্য লাইসেন্স ইজ গিভেন বাই দ্য বাংলাদেশ ব্যাংক, সো দে আর প্রোটেক্টেড। না, ও কথাটাই সাজেস্ট করছিলেন। এবং আমার ইন্টারেস্টিং হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা শহরে, তো আমার ওখানে একটা ব্রাঞ্চ আছে, আমাদের দরজার উল্টা দিকের ব্রাঞ্চ হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। কেমন, আমি আমার ম্যানেজারকে সবসময় ক্রিটিসাইজ করি যে আমাদের ডিপোজিটের ডাবল ডিপোজিট হচ্ছে ওটা। তো ম্যানেজার সাহেব বলে, স্যার হোয়াট ইজ, বিকজ আমাদের থেকে তারা 3% ডিপোজিট রেট বেশি দেয়। সো হোয়াট ইজ মাই প্রবলেম? আমি উই ক্যানট কনভিন্স দ্য কাস্টমার যে আমি তো এই 3% বেশি দিয়ে, তারা সবাই ওখানে যায়, আমি ডিপোজিট নিতে পারি না। But the point is that now the situation is that people started thinking যে কোন ব্যাংকে রাখবো, এইটা কিন্তু এখন এসছে যে নাও আমার উই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি সে ফর ক্যাপিটাল ফার্স্ট, আমাদের মেন প্রিন্সিপালটাকে আমরা প্রোটেক্ট করতে চাই। এখন দে স্টার্টেড, বাট স্টিল আমার কাছে মনে হয় দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু এডুকেট দ্য কাস্টমার যে ভাই আপনি জেনে শুনে বুঝে আপনি ব্যাংকিং করেন। অ্যাকচুয়ালি বিকজ 61 ব্যাংকস আর অপারেটিং, এটার কিছু প্লাস মাইনাস থাকবে, এটাই ন্যাচারাল। আমাদের দেশে যেটা হয়েছে দ্যাট ইজ নট দ্য ন্যাচারাল, দ্যাট ইজ সামথিং মানে ইন্টেনশনালি অর দ্যাট ইজ বাট দ্য পয়েন্ট হচ্ছে যে সব জায়গাতেই আপনি ইভেন ইউএস দেখেন, ইউএসএও কিন্তু আপনি দেখেন যে চেস ব্যাংক যেটা এখন আমরা দেখি, এটাও কিন্তু দ্যাট ইজ দ্য এফেক্ট অফ দ্য মার্জার অফ 2 or 3 ইনভেস্টমেন্ট ব্যাংক। সো এটা আমরা যদি ওইভাবে দেখি, আই থিঙ্ক দ্য বাংলাদেশ ব্যাংক যে লাইনে যাচ্ছে, পার্সোনালি দেয়ার ইজ নো আদার ওয়ে। আমি এই বিষয়ে একটাই বলি যে এর আগে যখন গত সরকারের সময়ও একটা আলোচনা হয়েছিল যে ব্যাংকিং খাতে মার্জার অ্যাকুইজিশনের পরিস্থিতির জন্য আলোচনা শুরু হয়েছিল, এবং অনেক ক্ষেত্রে বলা হয়েছে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মতো আমরা দেখেছি যে অনেক ব্যাংকে বলা হয়েছে যে তোমরা অধিগ্রহণ করো অথবা মার্জ করো। আমি প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়া কি তখন কি ফিজিবল ছিল কিনা এবং বা এখন ফিজিবল আছে কিনা? আপনি যে কার সাথে কার চাপাবেন, before that you have to know what is the net worth of that particular institution, whatever this it may be bank or it may be, আমি দর্শকদের জন্য বলছি যে তাদের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কি, তাদের টোটাল অ্যাসেট এন্ড লায়াবিলিটির ইয়েতে তাদের what is their equity positions, আপনি কোন রেটে নেবেন, কোন রেটে আপনি একজনের সাথে আরেকজনের মার্জ করবেন, আপনাকে সেটা জানতে হবে না। আমার কাছে খুব অবাক লেগেছে যে পৃথিবীতে যত ধরনের মার্জার অ্যাকুইজিশনস যেখানেই হয়েছে, ফার্স্ট হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমিন দ্য ভ্যালু অফ দ্য ব্যাংক। তথ্য উপাত্ত নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে একটা সন্দেহের কথা ছিল যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকগুলো যেই তাদের তথ্য উপাত্ত দিতেন, আর্থিক পরিস্থিতির আমাদেরকে তুলে ধরতেন, তা নিয়ে অনেক সন্দেহ ছিল। দর্শক, আমরা ব্যাংকিং খাত নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা জানতে চাইব যে ব্যাংকিং খাতের আস্থার পরিস্থিতি ফেরত আসছে কিনা এবং সত্যিকার অর্থে আমরা ইতিবাচক ধারায় ফিরছি কিনা। আমাদের সাথে থাকবেন, আমরা একটা বিরতিতে যাচ্ছি।
ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আপনাদের জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান, কথা বলছিলাম ব্যাংকিং খাত নিয়ে। আমার সাথে আছেন দুজন অতিথি, মোসলেউদ্দিন আহমেদ, তিনি এমডি এবং সিইও শাহজালাল ইসলাম ব্যাংক, এবং আমার সাথে আছেন সাজ্জাদুর রহমান, তিনি দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ডেপুটি এডিটর। সাজ্জাদুর রহমান, আপনার সাথে আলাপ করছিলাম যে বর্তমান পরিস্থিতিতে আপনি বলছিলেন যে অনেকগুলো ইতিবাচক দিক আপনারা দেখতে পাচ্ছেন। সার্বিকভাবে আমি ধারাবাহিকতায় যদি বলি, যারা নির্দিষ্ট কয়েকটি ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই ব্যাংকগুলোর স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এখনো আমি বলবো না যে হয়তো তারা ফেরত এসছেন, কিন্তু তাদের যারা গ্রাহক আছেন তারা কতখানি মনে করেন যে এখন আস্থা রাখতে পারেন যে এই পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারবেন এই ব্যাংকগুলো? 8-10টা ব্যাংক, যেটা নিয়ে স্পেশালি ধরে যে এর মধ্যে তো 6টা হচ্ছে সরাসরি একটা এস আলমের ইনফ্লুয়েন্স ছিল, এর বাইরে আরও কয়েকটা ব্যাংক আছে। এনবিএল ধরেন 1980s এর বেস্ট ব্যাংক, সেই এনবিএল খুব খারাপ অবস্থা, আমরা বলি ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশনের, এবং খুবই ভালো ব্যাংক ছিল, আপনারা আরও ভালো জানেন। ভালো কাজ করছেন বাংলাদেশ ব্যাংক এবং গভর্নর পার্টিকুলারলি, কিন্তু এখানে আসলে যেভাবে করা হচ্ছে সেটা কিন্তু কতটা ফলাফল দিবে বা দিচ্ছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আপনি ধরেন ফর এক্সাম্পল একটা ব্যাংক, এখানে নাম বলছি না, সে বাংলাদেশ ব্যাংকের কাছে এই যে গ্যারান্টির মাধ্যমে বেটার ব্যাংক থেকে টাকা ধার দেওয়া হচ্ছে, সো দ্য ওয়ে এবং যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে, পরিমাণটা, এটা আসলে যথেষ্ট না। বিকজ অফ এই যেহেতু একটা আস্থার সংকট হয়েছে, প্রচুর রিপোর্ট হয়েছে, সো মানুষের মধ্যে ধরেন যে এইসব ব্যাংকে এখনও তারা পারলে ডিপোজিট উইথড্র করে। সাইকেলটা কেমন হচ্ছে, সে এরকম একটা দুর্বল ব্যাংক থেকে ডিপোজিট তুলে রিলেটিভলি বেটার ব্যাংকে ডিপোজিট যাচ্ছে। আবার এই যে বাংলাদেশ ব্যাংকের স্কিমে গ্যারান্টির আন্ডারে ওই ভালো ব্যাংক এই টাকাটা আবার ওই ব্যাংকটা ধার দিচ্ছে, এবং সেই পরিমাণটা অপ্রতুল। একটা ব্যাংক চেয়েছে 8,000 কোটি টাকা, তাকে ধরেন যে সোফার দেওয়া হয়েছে আই থিঙ্ক অ্যারাউন্ড 1,000 crore টাকা। তো এবং তারা কিন্তু আপনার এই যে ব্যাড লোনও রিকভার করেছেন 1,000 কোটি টাকা, এবং সে আবার ধরেন যে নতুন অ্যাকাউন্ট ওপেন করেও 1,000 কোটি টাকার মতো ডিপোজিট কালেক্ট করেছেন। ওনারা সেপ্টেম্বরে দায়িত্ব নিয়েছেন, এই 2-2.5 মাসে। কিন্তু ইভেন দ্যাট ইজ নট এনাফ, ডিপোজিট উইথড্রয়ালের প্রেশারটা বেশি। উনি বলছেন যে আমাকে যদি এই 100-200 কোটি টাকা করে এভাবে দেয় তাহলে আমি পারবো না, হবে না, বিকজ অফ প্রেশার আর উইথড্রয়াল প্রেশার বেশি। ওনাদের কথা হচ্ছে যে আমার তো এখন বিজনেস করতে হবে, ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ তো আমি যে মানে 11-12% ধার করে আমি শোধ করতেছি, এটা তো আমি লসে যাব। আমি মোসলেউদ্দিন সাহেব আপনাকে জিজ্ঞেস করি, কারণ আপনি তো ঋণ দেওয়া ব্যাংক, ঋণ নেওয়া ব্যাংক না, ফলে আপনাদের পার্সপেক্টিভ থেকে যেটা সাজ্জাদ সাহেব বলছিলেন, যে উনি বলছিলেন যে যারা দুর্বল ব্যাংক আছেন তাদের তো ঋণ নিয়ে এখন কি বলবো প্রতিনিয়ত লেনদেন চালাতে হচ্ছে, এবং একটা সাইকেলের কথা বললেন। আমি যদি একটা দুর্বল ব্যাংকের গ্রাহক হই, আমানতকারী হই, আমি কিভাবে বুঝবো যে এই ব্যাংকের পরিস্থিতি এখন ভালো হচ্ছে? হ্যাঁ, কারণ একটা ইন্টেনশন ভালো নিয়ে পরিচালনা পর্ষদ থেকে শুরু করে তার যারা ব্যবস্থাপনার লোক তো পরিবর্তন করা হয়েছে। কোন ইন্ডিকেটরটার দিকে আপনি নজর রাখতে বলবেন আপনার মানে ওই ব্যাংকের গ্রাহকদের? এটা আপনার কাছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে যেটা সাজ্জাদ সাহেব বলছিলেন যে অপ্রতুল ব্যাংক মানে ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু ভালো ব্যাংকগুলো তো সাবধান থাকতে চাবে যে তার ঋণের টাকা তাদের যেন অনেক চলে গিয়ে সে নিজে বিপদে না পড়ে যায়। এই দুটো বিষয়ে যদি একটু বলেন। ফার্স্ট ওয়ান হচ্ছে ব্যাংকের মেইন ক্যাপিটাল, যেটার উপরে আমরা যদি বলি যে ক্যাপিটাল মিনস নট দ্য অ্যাকচুয়াল মানি, সেটা হচ্ছে যে
তার ক্রেডিট ওয়ার্দিনেস, তার ট্রাস্ট, তার ক্রেডিবিলিটি ইন দ্য মার্কেট। সেটা কিন্তু মানুষের কাছে সবচেয়ে বড় পারসেপশন। তো সেইটার জায়গা অনুসারে কিন্তু তার বোর্ড চেঞ্জ করা হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ করা হয়েছে, এবং তাদেরকে মানুষের একটা পারসেপশন দেওয়া হচ্ছে যে আগে যে কারণের জন্য এটা হয়েছিল এখন থেকে এটা আর হবে না। কিন্তু এই জায়গাটাতে ব্যাংকটাকে কাজ করতে হবে না। তার ভিতরে অন্যতম হচ্ছে যে যদি কোনো ডিপোজিটর স্টিল তারা যদি মনে করে আমি লোন দেওয়ারটা ওইদিকে যাচ্ছি না, আমি একটু রিফার করছি, আমি লোন দেওয়াটা না, সব থেকে প্রথম কাজ হচ্ছে যে কোনো ডিপোজিটর তখনই টাকা উঠাবে না যখন দেখবে যে না ব্যাংক ইজ ইমপ্রুভিং এবং হি উইল গেট ব্যাক হিজ মানি। তখন কিন্তু ইমপ্রুভমেন্টের মানে ইন্ডিকেটরটা কি? ইন্ডিকেটরটা হলো যে আপনি আপনার যে খারাপ লোনগুলো আছে, ইউ হ্যাভ টু ডু সামথিং ভিজিবল ইন এ ভেরি কুইক ফর্ম, সো দ্যাট আপনি যে এই যে আপনি লট অফ নিউজেস ইন দ্য পেপার, কি নিউজ আসছে, টাকা উঠাতে যে ফেরত পেয়ে আসছে। একটি নিউজও দেখেছেন এত টাকা রিকভার করেছে? উনি বললেন যে একটি ব্যাংক 1000 কোটি টাকা ফেরত এনেছেন, রিকভার করেছি, আমিও করেছি, বাট কম হচ্ছে এগুলো। দ্য পয়েন্ট ইজ দ্যাট ইজ ফাইন। 1000 কোটি টাকা রিকভার করেছে কত টাকার ভিতরে? আমার কাছে, আমি আবারও বলছি যে এটা অনেক কিছুর ভিতরে হতে পারে। আমি বিজনেসে বলছি যে যেখানে ফান্ডের রিকোয়ারমেন্ট নাই, আমার যদি আজকে ফরেক্সের ক্রেডিট লাইনগুলো যদি ঠিক থাকে, আমি যদি ব্ল্যাকলিস্টেড না হই কোনো ধরনের কোনো অথরিটির কাছে। এখন চিটাগং পোর্ট অথরিটি অ্যানাউন্স করেছে যে কয়েকটা ব্যাংকের নামে যে তাদের পে অর্ডার ইস্যু অ্যাকসেপ্ট করা হবে না। তো তাহলে তার যে নন ফান্ডেড যে ইনকামের যে রাস্তাটা ছিল ফান্ডেড কি, সেটাও শেষ হয়ে গেল। এবং দ্য বিজনেস ইজ অলওয়েজ অ্যাসোসিয়েট উইথ দ্য ফান্ডেড নন ফান্ডেড। বিজনেস কখনো শুধুমাত্র ফান্ডেড রিকোয়ারমেন্টে আসে না, নাম্বার 1। নাম্বার 2, এখন যদি তাদেরকে লোনও দিতে হয়, আমি তাদেরকে বলবো শর্ট টার্ম ইএমআই বেসিসে, যাতে করে টাকাটা খুব দ্রুত আপনি দেওয়ার সাথে আপনি রোল করতে থাকে, ফেরত আসতে থাকে। এই ধরনের দে শুড নট গো ফর দ্য লং টার্ম অ্যান্ড দ্য কন্টিনিউয়াস লোন, যে আবারও স্টাক আপ হয়ে যাবে। এবং তাদেরকে এখন শিওর শর্ট খেলতে হবে, মোর ট্রেড ফাইন্যান্সিং বা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। এবং তাদের প্রায়োরিটিতে যে কাজটা থাকতে হবে, তাদেরকে সেগমেন্টাইজ করতে হবে যে কোন মার্কেট, কোনটা তাদের বেস্ট কাস্টমার। তারা যেন কোনোভাবেই ব্যাংক থেকে চলে না যায়, তাদেরকে প্রেফারেন্স দিতে হবে ফার্স্ট। তারা যেন কখনো টাকা উঠাইতে এসে তারা ফেরত না যায়, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টে কোনো ধরনের যেন ঘাটতি না আসে। বিকজ আসলে কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমে কিন্তু কর্পোরেট বেসড ব্যাংকিং করি আমরা। আমাদের মেইন যে প্রফিটের দেখবেন যে খুব বেশি হলে 20টা 30টা কাস্টমার আমাদেরকে টোটাল প্রফিটের 80% দেয়। তো আমি যদি ওই কাস্টমারগুলোকে রিটেন করতে পারি, যদি ওই কাস্টমারগুলোকে মানে ঠিকভাবে করতে পারি, আর এটার উল্টাটা হচ্ছে যে আমার এনপিএল, ম্যাক্সিমাম ব্যাংকের এনপিএল কিন্তু ওই 20টা 30টা কাস্টমারের ভিতরেই বা 10টা কাস্টমারের ভিতরে অন্তর্নিহিত। ওই 10টা কাস্টমার থেকে যদি আমি এনপিএল কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু দ্য পিপল উইল গেট দ্য সিগন্যাল অ্যান্ড পিপল উইল নট। আমি সেই দিক থেকে ওনাদের যেটা সাজ্জাদ সাহেব বলছিলেন যে আপনারা আরো অধিক মাত্রায় যদি অর্থ সরবরাহ ঋণের মাধ্যমে, গ্যারান্টিড ঋণ, সেটা দেওয়ার কি আমাদের মানে ভালো ব্যাংকগুলোর ক্ষমতা নাই, নাকি তারা একটু সতর্কভাবে আগাচ্ছে? দেখেন, ঋণের ইয়েটা হলো যে ইনিশিয়ালি দ্যাটস ফর 3 মান্থস, এবং এটা 1 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে। এটা তো আমরাও কিন্তু দিয়েছি, আমরাও কিন্তু 400 কোটি টাকা দিয়েছি। হোয়াট ইজ দ্য রিয়াকশন ইন ফার্স্ট 3 মান্থস? 3 মাসের ভিতরে আমাদের আসলে কি আমরা আদৌ কোনো টাকা ফেরত পাবো কিনা? যে আমি আবারও আমার বোর্ডের কাছে অ্যাপিল করেছিলাম। বোর্ডের হচ্ছে যে ওকে জাস্ট সি, আমাদের কিন্তু অলরেডি 1.5 মাস হয়ে গেছে, তো জাস্ট সি অ্যানাদার 1.5 মান্থস। এটা দেখি আমরা, এটা যদি আমাদের দেখি যে আমাদের একটু কিছু পোর্শনও যদি ফেরত আসে, দেন আমরা বুঝবো যে দ্য থিংস উইল গো। আমি একটু সাজ্জাদুর রহমান আপনার কাছে আবার ফেরত আসছি। যেই ব্যাংকগুলো পরিবর্তনের ভিতর দিয়ে গেল, তাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিয়মিত তাদের গ্রাহকদের সাথে যোগাযোগের কোনো মানে উদ্যোগ দেখছেন কিনা? কারণ এইটা আমি মনে করি যে একটা বড় জায়গা হবে, যে তারা তাদের গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ করবেন তাদের ব্যাংকের পরিস্থিতি নিয়ে, এবং সেটা এক ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতার ভিতরে থাকতে হবে। আমার জানা মতে বেশ কয়েকটা ব্যাংকেই তারা এগুলো করছে এভরিডে। ধরেন যে মান্নান সাহেব আছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান, তো ওনারা করছেন যে আপনার কাস্টমারদের সঙ্গে
ব্রাঞ্চের সঙ্গে এভরিডে করছেন, ইভেন যে ডিফল্টার যাদের লোন ফর ইয়ার্স আপনার অনাদায়ী ছিল, ওনারা এরকমও করেছেন যে ওই ডিফল্টার বড়োয়ারের অফিসে বা ওনার বাসার সামনে গিয়ে ব্যাংকের লোক গিয়ে দাঁড়াই থাকবে এবং একটা প্ল্যাকার্ড নিয়ে। এই যে সামাজিকভাবেও যে একটা ধরেন যে প্রেশার, কারণ প্রতিবেশী জানে না যে এই লোক আসলে ব্যাংকের টাকা মেরে এত ল্যাভিশ লাইফ লিড করে, বিদেশে বাড়ি গাড়ি কেনে, এখানে এরকম করে। সো এটা কিন্তু তার প্রতিবেশীও জানে না, হয়তো জানে যে বিজনেস করে সে এগুলো করছে, কিন্তু আসলে তো ব্যাংকের টাকা ডিফল্ট করে বাংলাদেশে অনেক লোক সম্পদের মালিক হয়েছে। সো এগুলো সামাজিকভাবেও তাদের আসলে আপনার মানে একটা বাধার মুখে বা হেয় প্রতিপন্ন, তারা যাতে বুঝতে পারে যে না আসলে মানে একটা প্রেস্টিজের। সো এগুলো কিন্তু ব্যাংক করছে এবং এটা আসলে করতে হবে। আমি মনে করি যে ইসলামী ব্যাংক সব থেকে বড় ব্যাংক, তাদের টাকা বেশি সব থেকে বাইরে গেছে, এবং এগুলো কারা, শুধুমাত্র তো এস আলম না, আরও অনেকেই আছে। তো এদেরকে আপনার ওইভাবেই করতে হবে যে তাদের সাথে শুধু যোগাযোগ না, তাদের আসলে এই যে একটা সামাজিকভাবে প্রেশার ক্রিয়েট করা যে লোন যাতে তারা ফেরত দেয়, এগুলো করতে হবে সব ব্যাংকগুলো। অনেক ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে যারা আলোচক আছেন তারা এইটাতে খুবই গুরুত্ব দিচ্ছেন যে আমাদের যে ব্যাংকগুলোর মানে এখন পুনর্গঠন প্রক্রিয়া এবং ফিরে আসার প্রক্রিয়া চলছে, সেখানে তাদের সাথে গ্রাহকদের যোগাযোগ এবং মূলত হলো যেই অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া, এইটাকে জোরদার করার কথা। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো, আপনারা আমাদের সাথে থাকবেন। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো আবার আমাদের অনুষ্ঠান কেমন আছে অর্থনীতিতে। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাত নিয়ে, জানতে চাইছিলাম ব্যাংকিং খাতে আস্থা ফেরত আসছে কিনা। সাজ্জাদুর রহমান, বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে ব্যাংকগুলোর কি করতে হবে। আপনি আপনার দিক থেকে যেভাবে দেখেন সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আপনি কি মনে করেন যে কি ধরনের নীতি আরও সামনের দিনে নেওয়া প্রয়োজন, যেটা এখন পর্যন্ত দেখেন নেই? একটা বড় বিষয় আমরা যেটা দেখেছি, একটা টাস্ক ফোর্স তৈরি হয়েছে এবং সেই টাস্ক ফোর্সের কার্যক্রম সম্পর্কে আপনারা কিছু জানতে পেরেছেন কিনা? আপনি যদি দেখেন যে বাংলাদেশের এখন ভালো ব্যাংকগুলো কাদের বলা হচ্ছে, ধরেন যে ভালো ব্যাংক আসলে ওকে ব্র্যাক ব্যাংকের নাম আসে, ইবিএল এর নাম আসে, সিডির নাম আসে। আপনি ধরেন যে ডাচ বাংলা, ব্যাংক এশিয়া বা এই যে শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক আছে। আপনি ধরেন যে খারাপ ব্যাংক কিন্তু 61টার মধ্যে এগুলো আসলে 10 to 15 ম্যাক্সিমাম, যেগুলো ট্রাবল। বাকি ব্যাংকগুলো কিন্তু ভালো আছে। মানুষের, আমি মনে করি যে বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংকের এ ব্যাপারেও কিন্তু আসলে সচেতনতার উদ্যোগ নিতে পারে যে সবাই কিন্তু খারাপ না, অনেকেই ভালো আছে। তো আপনি দেখেন, আপনি এই যে ব্যাংকগুলো আমি মনে করি যে রিকভার করা সম্ভব। আপনি দেখেন সিটি ব্যাংক একসময় কিন্তু 2004, 5, 6, 7, 8 পর্যন্ত দেওয়ার সিক ব্যাংক একটা রুগ্ন ব্যাংক ছিল। এখন এই যে যেগুলো বলা হচ্ছে রুগ্ন ব্যাংক, সিক ব্যাংক, সিটি ব্যাংক একটা রুগ্ন ব্যাংক ছিল। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাপোর্টে এই ব্যাংকটা টার্ন অ্যারাউন্ড করেছে এবং এই ব্যাংক নাও ধরেন যে
অনেকেই বলে যে ওয়ান অফ দ্য টপ ব্যাংকস বাংলাদেশে। তারপরে আপনি দেখেন যে ইবিএলটা তখনকার বিসিসিআই ব্যাংক কলাপস করলো, গ্লোবালি কলাপস করলো বিভিন্ন কারণে, তো বাংলাদেশে ওদের ছিল। সো এখানে তো তখনকার ডিপোজিটাররা তো সব সাডেনলি একদিন এই ব্যাংক বন্ধ হয়ে গেল গ্লোবালি। তো এই বিসিসিআইটা পুনর্গঠন করলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আমি মনে করি যে একটা সেরা সফলতার একটা অন্যতম এটা, যে একটা কলাপস ধ্বংসপ্রাপ্ত ব্যাংকে কিভাবে পুনর্গঠন করে সফল ব্যাংক এবং ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংকে টার্ন করা যায়, সেটা হচ্ছে যে এখনকার ইবিএল। কি করার কারণে এই আপনি দেখেন যখন এই যে একদম গ্লোবালি কলাপস করলো, বাংলাদেশেও বন্ধ হয়ে গেল, কিন্তু এখানে তো ডিপোজিটার্স মানি আছে, ক্লায়েন্ট আছে। বাংলাদেশ ব্যাংক যেটা করলো পুনর্গঠনের উদ্যোগটা, সংক্ষেপে বলছি আপনাকে, তখনকার যারা বিগ ডিপোজিটর ছিল তাদেরকে হচ্ছে শেয়ার অফার করা হলো, এবং প্রথমে তারা রাজি ছিল না, বাট বাংলাদেশ ব্যাংক যখন এটা নিজের গ্যারান্টি দিয়ে এটা উৎসাহিত করেছে, সবাই কিন্তু রাজি হয়েছে। এখন যারা ইবিএল এর স্পন্সর শেয়ার হোল্ডার, এরা কিন্তু মেজরিটি হচ্ছে তখনকার ডিপোজিটার, তারা টার্ন শেয়ার হোল্ডার। এবং এই ব্যাংকটা দেখেন এখন এটার ব্র্যান্ড নেম বা ভ্যালু সব কিছুতে কিন্তু একটা টপ ব্যাংকের মধ্যে চলে আসে। সো এই যে পুনর্গঠন করে যে সম্ভব, বাংলাদেশ ব্যাংক নিজেই সেটা দেখিয়েছে। এখানে বাংলাদেশ ব্যাংকের যে সদিচ্ছা, বাংলাদেশ ব্যাংকের ধরেন যে এই যে মানে পরিকল্পনা সঠিকভাবে নেওয়া, যেটা সারা পৃথিবীতে মার্জার অ্যাকুইজিশন, এটা কিন্তু এভরিডে অ্যাফেয়ার্স। ইট ইজ নট যে এটা মাসে 2 মাসে একটা ঘটে, ইট ইজ এভরিডে মার্জার অ্যাকুইজিশন হচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে আপনি ধরেন যে এখানে স্পন্সর শেয়ার হোল্ডার যারা, তারা কেউ আসলে ক্ষমতা ছাড়তে চায় না। আমি মনে করি যে মার্জার না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা কেউ ক্ষমতা ছাড়তে চায় না, সবাই তার চেয়ারে। এবং বোর্ড মিটিংয়ে হয় কি, বোর্ড মিটিং বেসিক্যালি আসলে লোন স্যাংশনের মিটিং হয়, মানে এই যে স্পেশালি ট্রাবলড ব্যাঙ্কগুলোতে যেগুলোর নাম এখন আসতেছে। বোর্ড মিটিং মানে হচ্ছে যে এই অমুকরে 100 কোটি, অমুকরে 500 কোটি, 200 কোটি, এগুলো দ্যাট শুড নট বি দ্য সিস্টেম। এটা ম্যানেজমেন্টের ব্যাপার, ম্যানেজমেন্ট দেখবে যে এটা কি, ওর ক্যাশ ফ্লো কি আছে, কত টাকা দিতে পারে, এটা ম্যানেজমেন্ট। এগুলো কিন্তু ওই যে টপ ডাউন যে কথাটা হচ্ছিল, যে উপর থেকে যদি ঠিক না হয়, আপনি ধরেন যে সিটি ব্যাংক বা ইবিএল যেটা বললাম, এই ব্যাংকগুলো কিন্তু বা ব্র্যাক ব্যাংক ধরেন যে টপ ব্যাংকের মধ্যে চলে আসে কেন? বিকজ তাদের বোর্ড ভালো, তারা ম্যানেজমেন্টকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে। সো এখনও ধরেন যে এগুলো সম্ভব। বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগগুলো নিয়েছে এবং বোর্ডে যে এই যে পুনর্গঠন করে ধরেন যে বেটার প্রফেশনাল লোকজনকে দেওয়া, যেটা আমি বলবো যে খুবই ভালো উদ্যোগ, মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য সেটা আরও খুব ভালো। কিন্তু এখানে হচ্ছে যে এগেইন তাদের আরও কি দরকার, আমি মনে করি যে এই যে ক্লায়েন্ট, এই যে 10-15টা ব্যাংকের যে ধরেন যে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতো, তাদের কি অবস্থা হবে? বাংলাদেশ ব্যাংকের এটা ভাবা উচিত। ডিপোজিটার না হয় 6 মাস পরে পাবে, বাট আজকে আমি ব্যাংকে আমি যদি এক্সপোর্ট ইম্পোর্ট না করতে পারি, আমি ডিফল্টার হব, আমার সুদ বেড়ে যাবে, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। সো বাংলাদেশ ব্যাংকের এই জিনিসটা আমি মনে করি যে তারা যথেষ্ট করছে, আরও করার সুযোগ আছে। মোস্তাফিজুদ্দিন সাহেব, কি পরামর্শ দিবেন মানে একই সাথে যেই ব্যাংকগুলো যারা এখন চালাচ্ছেন এবং কেন্দ্রীয় ব্যাংকের জন্য? হ্যাঁ, পরামর্শ কিন্তু অলরেডি এটা মিডিয়াতে এসছে। আপনি কিছুদিন আগে দেখবেন যে একটা অ্যাক্ট হতে যাচ্ছে, ডামা, ডিস্ট্রেস অ্যাসেট ম্যাটেরিয়ালাইজ অ্যাক্ট। এটাতে যেটা বলা হচ্ছে যে অ্যাক্টের ভিতরে যে তাদের যে ডিস্ট্রেস অ্যাসেটগুলো থাকবে সেগুলো থ্রু দ্য লিগাল প্রসেস দ্যাট উইল বি ওগুলো নিয়ে নিবে আপনার যে সেপারেট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবে। এবং সে ফর এক্সাম্পল যে ওখানে ধরেন 5,000 কোটি টাকার অ্যাসেটের পুল হলো, সেই 5,000 কোটি টাকার এগেনস্টে সে 3,000 কোটি টাকা মার্কেট থেকে, সে ডিপেন্ডস আপন দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাসেট, সে 3,000 কোটি টাকার উঠে অ্যাকর্ডিংলি ইট উইল বি ইনফিউজ টু দ্য ওই সমস্ত ব্যাঙ্কগুলোতে দিবে। এবং দ্য পিপল উইল বি কানেক্টেড থ্রু দিস যে বিকজ ওই তারা যদি মনে করে যে 5,000 থেকে যদি 4,000ও আসে, দেন দে উইল গেট দ্য বেনিফিট আউট অফ দ্যাট। এবং এটা যদি এটা হচ্ছে যে এটা দ্যাট ইজ দ্য প্ল্যান, এবং এটাই হয়েছে অন্যান্য ইয়েতে। এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়নে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা নট ইফ পসিবল টুডে নট টুমোরো। কারণ আমি যেটা দেখেছি যখন এনবিএফআইগুলো কলাপস করলো, তখনও কিন্তু আসলে কোনো সঠিক নেয় নাই। এনবিএফআই এর ডিপোজিটরা স্টিল ইন দ্য স্ট্রিট, দে আর নট গেটিং দ্য পেমেন্ট, পাচ্ছে না। যখন শেয়ার মার্কেট হলো, তারাও কিন্তু কোনো ধরনের কোনো পানিশমেন্টের আওতায় আসে নাই। এখন আমাদের যে দিস প্রেজেন্ট গভর্নর, আসলেই উনি হি ইজ ট্রাইং ইট ইজ লেভেল বেস্ট, বাট এটা যেটা এত বছরের এটা তো হবে না। এই যে দিস ইজ এ ফ্যান্টাস্টিক আইডিয়া, এবং আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে যদি এভাবে, কারণ যে টাকাটা বের হয়ে গেছে,
আপনি ভাই যেগুলো বলছিলেন পাচার হয়ে গেছে। এগুলা হচ্ছে যে ব্যাংকগুলা ন্যাচারালি খারাপ হয়, খারাপ অ্যাসেট হয়ে গেছে, এটা যেটা ইবিএলের কথা বললেন, বা যেটা আমি এনসিসি ব্যাংকের কথা বলতে পারি। এনসিসি ব্যাংক কোথা থেকে ফর্ম হয়েছিল? এনসিএল থেকে হয়েছিল। এনসিএল ওয়াজ এনবিএফআই, সেটা কোলাপস করলো, সেখান থেকে সে এনসিসি ব্যাংক হলো, এবং সেখানে বেশ কিছু নতুন উদ্যোক্তা অ্যাড হলো, তাদের ক্যাপিটাল ইনফিউজ করা হলো, এবং ওভার দ্য যখন ব্যাংক কনভার্ট হয় আরও 100 crore টাকা তারা এটা দিল, এবং দে স্টার্টেড নাও এনসিসি ব্যাংক ইজ ওয়ান অফ দ্য গুড ব্যাংক, টার্ন ওভার করলো। এটা হচ্ছে যদি একটা লিমিট থাকে আপনার, আপনি যেটা ইবিএল হয়েছিল যে 20 বা 30% যদি কোনো এনপিএল হয়ে যায়। কিন্তু আজকে আমরা গভর্নর স্যারের মাধ্যমে যেটা দেখতে পেরেছি যে উনি বলছেন যে 27,000 কোটি টাকার ভিতরে 23,000 কোটি টাকা যদি সেখানে একটা যদি চলে যায়, তাহলে হাউ ইউ উইল মেইনটেইন দ্যাট ব্যাংক। সো এইটা হলে আসলে আমার মনে হয় যে গভর্নর স্যার যে পলিসিটা নিচ্ছেন, এটাকে অলদো এটা তো একটা নতুন আইনের ব্যাপার, এটা অনেকগুলা চেইন দিয়ে যাবে, বাট এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা করে যদি একটা মানে পিপল কনফিডেন্সটাকে আনা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে ইটস পসিবল। এবং যেগুলো সম্ভব না সেগুলোর ব্যাপারেও আমরা এতক্ষণ ধরে যে আলাপ করলাম, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনস, সেগুলোর ব্যাপারেও আমার মনে হয় যে ব্যাংকগুলো আছে, যে ব্যাংকগুলো আমরা তো আগেই বললাম 61টার ভিতরে অত 10-15টা ব্যাংক এটা হয়েছে, বাকি যারা ক্যাপেবল তাদের সাথে মার্জ বা অ্যাকুইজিশন করে দেওয়া যেতে পারে। আমাদের সময় একেবারেই শেষ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে। আমার দুজন আলোচক যেটা বললেন সেটা হলো যে ব্যাংকিং খাতে নিঃসন্দেহে খুবই ভালো ইতিবাচক কিছু পদক্ষেপ এসছে, এবং আগের চাইতে এটা একটা ইতিবাচক ধারার ভিতরে এসছে। তারা যে বিষয়ে জোর দিয়েছেন সেটা হলো যে এই ব্যাংকিং খাতের ভেতরে যে কর্পোরেট গভর্নেন্স আছে এইটা একটা বড় নিয়ামক হবে, এবং যেই খারাপ অ্যাসেটগুলো আছে সেগুলোর ফেরত নিয়ে আসাটার উপরে অনেকখানি নির্ভর করবে। কিন্তু তারা আশা দেখিয়েছেন যে এটা সম্ভব ঘুরে দাঁড়ানো, এবং আমানতকারীদের যে অর্থ আছে সেই অর্থ সুরক্ষিতভাবে থাকবে। তবে নিঃসন্দেহে কেন্দ্রীয় ব্যাংকের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং জোরালো ভূমিকা এর জন্য দরকার হবে। দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি। আমরা আবার আগামী সপ্তাহে ফেরত আসবো, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।